কলেজ কথা চ্যানেলে সবাইকে স্বাগত। যারা যারা জেন পাস এক্সাম এবছর দিচ্ছ তাদের জন্য এই ওয়ান শট বা রিভিশন ব্যাচটা এনেছি। আজকের ভিডিওতে আমরা যেটা শুরু করতে চলেছি বায়োলজি ফর জেন পাস 2025, যেখানে খুব দ্রুত সময়ের মাধ্যমে বায়োলজির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রিভিশন করা হবে। এই সিরিজে আমরা শিখব এমসিকিউ এর মাধ্যমে ফার্স্ট রিভিশন। কী হবে না, এমসিকিউ যে চারটে অপশানকে নিয়েই ব্যাখ্যা করা হবে বা আলোচনা করা হবে, যাতে তোমাদের পরীক্ষার আগে একেবারেই সব টপিক পরিষ্কার হয়ে যায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের বায়োলজি ফার্স্ট রিভিশন ব্যাচ বা সেশন। দেখো এখানে কিছু প্রশ্ন নাম্বারিং করা হয়নি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। 30টা প্রশ্ন নাম্বারিং করা হয়নি। শুরু করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? এ রাইবোজোম, বি নিউক্লিয়াস, সি মাইটোকন্ড্রিয়া আর ডি লাইসোজোম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। আর এই রাইবোজোমকে কী বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। হ্যাঁ, আর নিউক্লিয়াসে কী বলা হয়? কোষের মস্তিষ্ক বা ব্রেন। আর এটা কি? সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে, সুইসাইড ব্যাগ। পরের প্রশ্ন দেখো এবার কি বলা হয়েছে, ইন দ্য F2 জেনারেশন অফ এ ম্যান্ডেলিয়ান মনোহাইব্রিড ক্রস হোয়াট ইজ দ্য ফিনোটাইপিক রেশিও? বাংলায় কি বলছে? মেন্ডেলের এক সংকর জননের F2 প্রজন্মে ফিনোটাইপিক অনুপাত কত? এ 1:2:1, বি 3:1, সি 9:3:3:1 আর ডি 1:1। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি 3:1। 3:1 মডেলটি কি না, মেন্ডেলের এক সংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে এটা 3:1। আর অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যের বিচারে 3টি লম্বা গাছ এবং একটি বেটে গাছ পাওয়া যায়। কী পাওয়া যায়? 3টি লম্বা গাছ আর একটা বেটে। হ্যাঁ, বেটে, এই 3টে হচ্ছে লম্বা আর একটি মানে বেটে পাওয়া যায়। পরের প্রশ্ন, হুইচ এনজাইম বিগিনস দ্য ডাইজেশন অফ প্রোটিনস ইন দ্য স্টমাক? পাকস্থলিতে প্রোটিন পরিপাক শুরু করে কোন উৎসেচক? তো এখানে সঠিক উত্তর অপশন আছে অ্যামাইলেজ, বি লাইপেজ, সি পেপসিন আর ডি ট্রাইপসিন বা ট্রিপসিন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি পেপসিন। এই পেপসিন যেটা, এটা হচ্ছে পাকস্থলীর প্রধান একটা উৎসেচক। কেটা? পাকস্থলীর প্রধান উৎসেচক, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই সেল উপস্থিতিতে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে। অর্থাৎ এটা কী করে? প্রোটিন পরিপাক শুরু করে। আর এই যে তোমার অ্যামাইলেজ, প্রথম অপশান, এই অ্যামাইলেজটি কি না, এটা একটা উৎসেচক বা শর্করা। এই উৎসেচকটি শর্করা বা কার্বোহাইড্রেটকে পরিপাক করে। কী করে? কাকে না, শর্করা বা কার্বোহাইড্রেটকে পরিপাক করে। আর এটা পেপসিন কাকে করে বললাম? প্রোটিনকে ভেঙে প্রোটিনকে প্রোটিনের পরিপাক শুরু করে। আর এ হচ্ছে তোমার শর্করা বা কার্বোহাইড্রেটকে। আর লাইপেজ, এই লাইপেজটা কি না, এই উৎসেচকটি ফ্যাট বা লিপিড পরিপাক করে। এ কী করে? ফ্যাট। এ কী করে? কার্বোহাইড্রেট। আর এ কী করে? প্রোটিন পরিপাক। হ্যাঁ, আর ট্রাইপসিন, এটা একটা প্রোটিন পরিপাকের উৎসেচক, তবে এটা অগ্ন্যাশয় থেকে খরিত হয় আর কি, এটাও প্রোটিন। হ্যাঁ, তো এটা কোথা থেকে খরিত হয়? অগ্ন্যাশয়। পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদের জাইলেম কলার প্রধান কাজ কি? এ ট্রান্সপোর্ট অফ ফুড, খাদ্য পরিবহন, বি ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস বা জল ও খনিজ লবণ পরিবহন, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, স্টোরেজ অফ ফুড বা খাদ্য সঞ্চয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেল, জল ও খনিজ লবণ পরিবহন। তাহলে উদ্ভিদের জাইলেম কলার প্রধান কাজ কি? জল এবং খনিজ লবণ পরিবহন করা। আর এই যে তোমার ট্রান্সপোর্ট ও খাদ্য পরিবহন, এই কাজটা কে করে? আরে না, ফ্লোয়েম। কে করে? ফ্লোয়েম কী করে? খাদ্য পরিবহন করে। জাইলেম দুটোই করে, কী করে? জল এবং খনিজ লবণ। আর সালোক সংশ্লেষ তো খাবার তৈরি হয় না, এটা মূলত পাতা কোথাও দেয়? ক্লোরোপ্লাস্টে। যেখানে এটা হচ্ছে তোমার ফটোসিনথেসিস, সালোক। হ্যাঁ, আর স্টোরেজ অফ খাদ্য বা ফুড বা খাদ্য সঞ্চয়, খাদ্য মূলত কে করে না? প্যারেনকাইমা। কে করে? প্যারেনকাইমা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ ইজ কনসিডার্ড এ ইউনিভার্সাল ডোনার? নিচের কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? এ বি ও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি ও। আমরা জানি ও হচ্ছে সর্বজনীন দাতা আর এ বি হচ্ছে সর্বজনীন গ্রহিতা। এই করে গ্রহিতা, অ্যাকসেপ্টার, আর এই হচ্ছে ডোনার, সর্বজনীন। হ্যাঁ, পরের প্রশ্ন,
দ্য প্রসেস অফ কনভার্সন অফ এ লিকুইড টু ভেপার ইজ কল্ড, তরল থেকে বাষ্পে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় এ কনডেনসেশন বা ঘনীভবন, বি ইভাপোরেশন বা বাষ্পীভবন, আর সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, আর ডি ফ্রিজিং বা হিমায়ন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি ইভাপোরেশন বা বাষ্পীভবন। পরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পোনেন্ট অফ আরএনএ বাট নট ডিএনএ, নিচের কোনটি আরএনএ এর একটি উপাদান কিন্তু ডিএনএর উপাদান নয়? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি ইউরাসিল। এই ইউরাসিল কী হচ্ছে না, একটা মানে ফলোয়িং কম্পোনেন্ট অফ আরএনএ, এই হচ্ছে আরএনএর একটা কম্পোনেন্ট কিন্তু ডিএনএর নয়। আর এই সাইটোসিন যেটা আছে এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ উভয়তেই থাকে, সাইটোসিন ডিএনএ প্লাস আরএনএ, আর এটা শুধুমাত্র আরএনএ। আর গুয়ানিনটি কি না, গুয়ানিনটা হচ্ছে এটাও হচ্ছে উভয়, মানে ডিএনএ প্লাস আরএনএ দু জায়গাতেই থাকে, দুটি কোম্পানি। আর অ্যাডেনিন এটাও তাই, সেম ডিএনএ আরএনএ। পরের প্রশ্ন, দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি ইজ দ্য, বৃক্কের কার্যকারী একক হলো এ নিউরন, বি নেফ্রন, সি অ্যালভিওলাই আর ডি ভিলাই। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি নেফ্রন। বৃক্কের কার্যকারী একক আমরা জানি নেফ্রন। আর নিউরনটা কি না, নিউরনটা হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের গঠনগত কার্য, কার একক? নার্ভাস সিস্টেমের। হ্যাঁ, নার্ভাস সিস্টেমের, এটা যেটা মাথায় রেখো, এটা নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের আর নেফ্রন হচ্ছে বৃক্ক বা কিডনি। আর এই যে অ্যালভিওলাই এটা হচ্ছে ফুসফুসের কার্যকরী একক বা লাংস বা ফুসফুস। আর ভিলাই এটি কিসের না, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে থাকা আঙ্গুলের মতো একটা প্রক্ষেপ, এর কাজ হলো পরিপাক হওয়া খাদ্যের শোষণতল বৃদ্ধি করা। পরের প্রশ্ন, না যে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং ব্লাড সুগার লেভেল, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কোন হরমোন দায়ী? অ্যাড্রেনালিন, বি থাইরক্সিন, সি ইনসুলিন আর ডি ইস্ট্রোজেন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি ইনসুলিন। এই ইনসুলিন কী করে না, রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে আর কি, ইনসুলিন হরমোন। অ্যাড্রিনালিন কী করে, এটা আপৎকালীন হরমোন বলা হয় একে। হ্যাঁ, এটি ভয়, রাগ, উত্তেজনার সময় দেহকে প্রস্তুত করে। আর থাইরক্সাইড থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয় জানি, এটি দেহের মৌল বিপাকীয় হার বা বিএমআর, বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে, বিএমআর। আর এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, ভয় হতে পারে, রাগ হতে পারে, যেমন উত্তেজনা আর কি। আর ইস্ট্রোজেন প্রধানত একটি স্ত্রী হরমোন, এটা হচ্ছে মহিলাদের একটা গৌণ এবং যৌন লক্ষণ প্রকাশে এবং ঋতুচক্র নিতে সাহায্য করে ইস্ট্রোজেন। এটা ফিমেল সেন্ট্রিক। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের প্রস্তাবক কে? বা দ্য থিওরি অফ ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন ওয়াজ প্রপোজড বাই এ গ্রেগর ম্যান্ডেল, বি চার্লস ডারউইন, সি জ্যাঁ ব্যাপস্টিক ল্যামার্ক আর লুই পাস্তুর। তো এখানে সঠিক উত্তর হিসেবে বি চার্লস ডারউইন। এই চার্লস ডারউইন তিনি হচ্ছে কিসের বক্তা না, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছে চার্লস ডারউইন। আর এই যে গ্রেগর ম্যান্ডেল ইনি কিসের প্রবর্তক না, গ্রেগর ম্যান্ডেল হচ্ছে তিনি বংশগতি সূত্রাবলী আবিষ্কার বলে, কিসের না, বা জিন তত্ত্বের জন্য বলা হয়, কিসের? জিন তত্ত্বের। হ্যাঁ, জিন তত্ত্বের। আর এই জ্যাঁ ব্যাপস্টিক যে লুই পাস্তুর, জ্যাঁ ব্যাপস্টিক ল্যামার্ক ইনি কিসের? তিনি হচ্ছে বিবর্তন ল্যামার্কবাদ বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার যে সূত্র, সেটা নামে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এর তিনি বলেছিলেন। আর লুই পাস্তুর তিনি হচ্ছে জীবাণু তত্ত্বের জন্য, কিসের? জীবাণু তত্ত্বের জনক এবং পাস্তুরাইজেশন পদ্ধতি। আর কিসের টিকা আবিষ্কার করেছিল? জলতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিল, লুই পাস্তুর। পরের প্রশ্ন, 10টা কোশ্চেন এখানে হয়েছে, যেগুলো নাম্বারিং নেই, 11 নম্বর। হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল অফ ফটোসিনথেসিস, উদ্ভিদের কোন অংশটি সালোক সংশ্লেষের জন্য প্রধানত দায়ী? এ রুট বা মূল, বি স্টেম বা কাণ্ড, সি লিভ বা পাতা, ডি ফ্লাওয়ার। আমরা জানি সালোক সংশ্লেষ উদ্ভিদের পাতাতেই হয়, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি পাতা। এই রুটের বা মূলের প্রধান কাজ কী হলো? মাটি থেকে খনিজ লবণ ও জল শোষণ করা, আর জল শোষণ করা হচ্ছে এই মূলের কাজ। স্টেম বা কাণ্ডর কী কাজ
না হচ্ছে কাণ্ডের প্রধান হলো গাছকে অবলম্বন দেওয়া এবং মূল দ্বারা শোষিত জল ও খাদ্য তৈরি পরিবহন করা। এই যেগুলো শোষিত হয়ে যায় এগুলো পরিবহন করা, হ্যাঁ, পরিবহন করা। আর ফ্লাওয়ার, ফুলের কাজ কি? উদ্ভিদের জনন অঙ্গ, উদ্ভিদের এটা হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ। পরের প্রশ্ন, ডাউন সিনড্রোম ইজ কজড বাই, ডাউন সিনড্রোম হয় যার কারণে এ ট্রিজোমি অফ ক্রোমোজোম 21, ট্রাইজোমি অফ ক্রোমোজোম 18, মনোসোমি অফ ক্রোমোজোম এক্স ক্রোমোজোম আর প্রেজেন্স অফ অ্যান এক্সট্রা ওয়াই ক্রোমোজোম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ট্রাইজোমি বা ট্রাইজোমি অফ ক্রোমোজোম 21। এখানে সঠিক উত্তর এটাই। এই জিনটিকে কী বলছে, এই যে জেনেটিক অবস্থায় 21 নম্বর ক্রোমোজোম দুটির বদলে 3টি থাকে, দুটির বদলে 21 নম্বর ক্রোমোজোম দুটির বদলে দুটির জায়গায় 3টি থাকে, দুটির জায়গায় 3টি। এর ফলে কী হয়, ডাউন সিনড্রোমে যা শারীরিক ও মানসিক বিকাশে অস্বাভাবিক সৃষ্টি করে। কী করে? এই রোগটা যেটা ডাউন সিনড্রোম, শারীরিক এবং মানসিক যে বিকাশ অস্বাভাবিক হয় আর কি, অস্বাভাবিক। আর এই যেটা ট্রাইজোমি অফ ক্রোমোজোম 18, এর ফলে এডওয়ার্ডস সিনড্রোম হয়। কি হয়? এডওয়ার্ডস, এটা মনে রাখতে হবে, এডওয়ার্ডস সিনড্রোম। আর মনোজোমি এক্স ক্রোমোজোম, এর ফলে মহিলাদের মধ্যে টার্নার সিনড্রোম। কাদের মধ্যে হয় এটা? মহিলাদের মধ্যে। কি সিনড্রোম? টার্নার, TURNER, টার্নার। আর কী বলছে, প্রেজেন্স অফ অ্যান এক্সট্রা ওয়াই ক্রোমোজোম, এর ফলে পুরুষদের মধ্যে জ্যাকবস সিনড্রোম, জ্যাকবস সিনড্রোম দেখা যায়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস, নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়? এ টিউবারকিউলোসিস, বি কোলেরা, সি ম্যালেরিয়া আর ডি পোলিওমাইলিটিস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি পোলিওমাইলিটিস। এই পোলিওমাইলিটিস এটা কি? এটা জানি একটু। এটা হচ্ছে পোলিও ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা স্নায়ুতন্ত্র আক্রমণ করে। এটা হচ্ছে পোলিও ভাইরাস হয় প্রথম কথা, পোলিও ভাইরাসের ফলে। আর কাকে অ্যাটাক করে? না নার্ভাস সিস্টেমকে বা স্নায়ুতন্ত্রকে, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে ওকে অ্যাটাক করে। আমরা জানি ম্যালেরিয়া কি, এটা ওই প্লাজমোডিয়াম নামক একটা প্রোটোজোয়া বা এককোষী প্রাণী দ্বারা সৃষ্ট, এবং এটা কী দ্বারা বাহিত হয়? না অ্যানোফিলিস মশা দ্বারা। এটা মনে থাকে যেন, অ্যানোফিলিস মশা, হ্যাঁ। আর এটা অ্যানোফিলিস মশা দ্বারা হয়। আর ভাইরাসটা যে প্রোটোজোয়া সেটা নাম হচ্ছে কি প্লাজমোডিয়াম। আর কি কলেরা, এই কলেরাটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট জলবাহিত রোগ। এটি কী রোগ? প্রথম কথা জেনে নিই, এটা একটা জলবাহিত রোগ, ব্যাকটেরিয়া সৃষ্ট। এই ব্যাকটেরিয়া কী নাম? না ভিব্রিও কলেরা, কলেরা। আর টিউবারকিউলোসিস বা এটাকে বলা হয় যক্ষা। কী বলা হয়? যক্ষা। এর ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তোমার দেখবে যখন সে মুখস্থ থাকতে পারে যে ব্যাকটেরিয়ার নাম, তখন কলেরা ভিব্রিও কলেরা, তো পুরো নামটা থাকবে ভিব্রিও কলেরা। টিউবারকিউলোসিস কী নাম এটা বললাম না, এটা হচ্ছে তোমার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তো বুঝতেই পারবে যে এটা টিউবারকিউলোসিস একটা রোগ বা যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম। এটাকে কী বলে? যক্ষা। আমি লিখে দিই তাও একবার, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরের প্রশ্ন, তার হচ্ছে দ্য ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ ওয়াজ প্রপোজড বাই, ডিএনএর ডাবল হেলিক্স মডেলটি প্রস্তাব করেন, ডিএনএ ডাবল হেলিক্স মডেল সেটা প্রস্তাব কে করেছিল? ওয়াটসন অ্যান্ড ক্রিক, তার হচ্ছে সেইডেন অ্যান্ড সোয়ান, মর্গ্যান অ্যান্ড স্টুয়ার্টভেন্ট আর ব্রেডেল অ্যান্ড ট্যাটাম। তো এখন সঠিক উত্তরটি হয়ে যাবে এ ওয়াটসন অ্যান্ড ক্রিক। 1953 সালে, কত সালে দিল? 1953 সালে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক এই যে ডিএনএ এক্সরে ডিফ্যাকশন তত্ত্বের ভিত্তি করে ডিএনএ দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্স প্রস্তাব করেন। আর সেইডেন অ্যান্ড সোয়ান কী দিয়েছিল? এরা কোষ তত্ত্বের বা সেল থিওরি। আর মর্গ্যান অ্যান্ড স্ট্যাটভেন্ট থমাস হান্ট মর্গ্যান, যার পুরো নাম হচ্ছে মর্গ্যান
আর হ্যান্ড মর্গ্যান এবং তার ছাত্র ছিল আলফ্রেড স্টার্টেভেন্ট, সরি আমার উচ্চারণ করতেই কষ্ট হচ্ছে এটা। ক্রোমোজোম তত্ত্ব কী দিয়েছিল? ক্রোমোজোম থিওরি, ক্রোমোজোম থিওরি। আর বেডেল অ্যান্ড ট্যাটাম এনারা কী দিয়েছিল না, যে তারা জিন এক উৎসেচক বা ওয়ান জিন ওয়ান এনজাইম এই প্রকল্পটি উপস্থাপনা কি? ওয়ান জিন ওয়ান এনজাইম, এইটা আমাদের বলেছিল। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইলস অ্যান্ড বার্ডস? নিচের কোনটি সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগকারী লিঙ্কের উদাহরণ? যে প্ল্যাটিপাস, হচ্ছে আর্কিওপটেরিক্স, আর বেরিপেটাস, আর লাংফিশ বা প্লাটিপাস, এটাকে বলা হয় কি? প্লাটিপাস প্রথমটা। হ্যাঁ, তাই সঠিক উত্তর হয়ে যাবে বি, আর্কিওপটেরিক্স, বি আর্কিওপটেরিক্স। এই আর্কিওপটেরিক্সটা কি? এটা হচ্ছে লম্বা একটা জীবাশ্ম বা সরীসৃপ। এটি লম্বা একটা জীবাশ্ম বা সরীসৃপ, দাঁতযুক্ত, চোয়াল লম্বা, লেজ থাকে, উভয় বৈশিষ্ট্য বহন করে। মানে এটা পাখি আবার এদিকে সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্য বহন করে। তাই হচ্ছে পাখির মধ্যে সংযোগকারী লিঙ্ক। এটা হচ্ছে পাখি আর সরীসৃপ উভয়েরই বৈশিষ্ট্য বহন করে এই আর্কিওপটেরিক্স, তাই এটা মানে এদের সংযোগকারী লিঙ্ক বা লিঙ্কের উদাহরণ। পরের প্রশ্ন। দ্য প্রসেস অফ গ্যামেট ফর্মেশন ইজ কল্ড, বা গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় এ ফার্টিলাইজেশন, বি গ্যামেটোজেনেসিস, সি পলিনেশন, আর ডি পার্থেনোজেনেসিস। আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে উত্তরটা হয়ে যাবে গ্যামেটোজেনেসিস। গ্যামেট তৈরির প্রক্রিয়া অবশ্যই গ্যামেটোজেনেসিস। আর এখানে বাকি যে অপশানগুলো আছে সেগুলো যেমন আছে, যেমন ফার্টিলাইজেশন, এটাকে বলা হয় নিঃসক, বা এটি পুং গ্যামেট বা শুক্রাণু বা স্ত্রী মানে মিলন প্রক্রিয়া। এটা হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন প্রক্রিয়া। হ্যাঁ, এটা ফার্টিলাইজেশন। আর পলিনেশনটা কি? বা বলা হয় পরাগায়নও বলা হয় বাংলায়, পরাগায়ন। এটি ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত প্রক্রিয়া। কী হয়? ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে, গর্ভমুণ্ডে মানে স্থানান্তরিত হয় ফুলের, মানে এই থেকে কী বলে এটাকে, মানে ফুলের মানে যে পরাগরেণু সেটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া হচ্ছে পলিনেশন। আর পার্থিওজেনেসিস এটা হচ্ছে এটি নিষেক ছাড়া ডিম্বাণুতে সরাসরি অপত্য জীবের সৃষ্টির প্রক্রিয়া, সরাসরি অপত্য জীবের সৃষ্টি যে প্রক্রিয়া। পরের প্রশ্ন। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজ স্কারবি, বা কোন ভিটামিন অভাবে স্কারবি হয়? ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন ডি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যায় ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারবি। আর ভিটামিন এ জেনে নিই, ভিটামিন এ কী হয়? রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, রাতকানা। ভিটামিন B1-এ কী হয়? বেরি আর ভিটামিন ডির অভাবে কী হয়? এটা শিশুদের মানে শিশুদের জন্য রিকেট হয়। আর প্রাপ্তবয়স্কদের জন্য কী হয়? বা অ্যাডাল্ট, তাদের জন্য হয় এটা ওই অস্টিওম্যালেশিয়া নামে রোগ হয়। কী নাম? এবার যে নামটা লিখেই দিই, তোমার যদি বাই চান্স পরীক্ষায় চলে আসে, অস্টিওম্যালাসিয়া, অনেক বড় নাম। ভিটামিন ডি এর অভাবে শিশুদের জন্য রিকেট, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। ভিটামিন সি এর অভাবে স্কারবি। পরের প্রশ্ন। স্টাডি অফ ইন্টারাকশন বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট ইজ কল্ড, জীব এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া নিয়ে অধ্যয়নকে বলা হয় এ জেনেটিক্স, বি ফিজিওলজি, সি ইকোলজি, ডি ট্যাক্সোনমি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটাকে বলা হয়। এই জেনেটিক্স হচ্ছে জিনগত, মানে জিনগত যে জিন, বংশগত এইসব নিয়ে যারা অধ্যয়ন করে আর কি, বংশগত যে জিনিসটা বলে না, বা জিনগত, বংশগতি বা গতি, হ্যাঁ বংশগতি, তারপরে তোমার জীবের মধ্যে প্রকরণ এইসব। আর ফিজিওলজিটা কি? এটা হচ্ছে জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যপরিচালনের অধ্যয়ন। এটা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলী, এটা স্বাভাবিক কিনা কার্যাবলী। আর ট্যাক্সোনমিটা কি? এটা জীবের নামকরণ, শনাক্তকরণ এইসব, হ্যাঁ নামকরণ
শনাক্তকরণ, এইসব হচ্ছে ট্যাক্সোনমিতে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিসের শেষে উৎপাদিত পদার্থ হচ্ছে কি? এ গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড, বি সি ল্যাকটিক অ্যাসিড, আর ডি অ্যাসিটাইল কোয়েনজাইম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড কি? এরপর হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক হয়। কী হয়? এক অণু গ্লুকোজ ভেঙে, মানে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু এই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এই গ্লাইকোলাইসিসের ফলে। পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এটি এর প্রক্রিয়ার শেষ উৎপাদিত পদার্থ। আর গ্লুকোজ কী হলো না? গ্লুকোজ হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রাথমিক সাবস্ট্রেট বা এটাকে বলা হয় বিক্রিয়ক, যা ভেঙে শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে যারা ভেঙে শক্তি উৎপন্ন হয়। আর ল্যাকটিক অ্যাসিডে কি? অক্সিজেন অভাবে সবার শোষণ বাধা পেলে পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। যদি অক্সিজেন অভাবে মানে সবার শোষণ বাধা পেলে তখন পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। আর এই অ্যাসিটাইল কোএনজাইমে সবার শোষণের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে প্রবেশের আগে অ্যাসিটাইল কোএনজাইমে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দিজ এ ফ্লাইটলেস বার্ড? নিচের কোনটি উঠতে অক্ষম পাখি বা কোন পাখির উঠতে পারে না? পিজিয়ন, ঈগল, অস্ট্রিচ আর স্প্যারো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, অস্ট্রিচ বা উট পাখি। আরেকটা কী বলা হয়? উট পাখি। আমি জানি বাকিটা তো সব এটা বাকি পিজিয়ন মানে পায়রা, ঈগল এটা তো উঠতে পারে, স্প্যারো উঠতে পারে, বা চড়ুই। এটা কি? চড়ুই। পরের প্রশ্ন, দ্য পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট ইজ দ্য মানব হৃৎপিণ্ডের পেসমেকার হলো এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস আর পুরকিঞ্জে ফাইবার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, এসএ নোড। এটা সব জেনে নিই। এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড বলা হয় এটাকে। এসএ নোডকে কী বলা হয়? সাইনো অ্যাট্রিয়াল নোড। হ্যাঁ, এটি ডান অলিন্দে অবস্থিত। কোথায় এটা? ডান অলিন্দে অবস্থিত। আর এটা হচ্ছে স্বাভাবিক হৃৎস্পন্দন উৎপন্ন করে। কী করে? স্বাভাবিক হৃৎস্পন্দন উৎপন্ন করে। আর এটি হৃৎপিণ্ডের ওই ছন্দ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাকে স্বাভাবিক পেসমেকার বা ন্যাচারাল পেস বলা হয়। এটা হচ্ছে হৃৎপিণ্ডের যে মানে হার্টবিট যেটা ছন্দময়তা নিয়ন্ত্রণ করে, তাকে ন্যাচারাল। আর এভি নোড এটি কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটি অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। এটি কোথায় থাকে? অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। আর এর যে এটা এসএ নোড, এভি নোড, এটি কী করে না থাকে? এবং এসএ নোড থেকে আসা সংকেতকে সামান্য বিলম্বিত করে নিলয়ে প্রেরণ করে। যে সংকেত আসে না এসএ নোড থেকে, সেটাকে নিলয়ে প্রেরণ করে। এটাকে রিজার্ভ পেসমেকার বলা হয়। একে কী বলা হয়? রিজার্ভ পেসমেকার এটা। আর এসএ নোড হচ্ছে ন্যাচারাল পেসমেকার। আর বান্ডেল অফ হিস বা হিজের এটি কি? এটি এভি নোড থেকে সংকেত গ্রহণ করে নিলয়ের প্রাচীর পৌঁছে দেয়। আর পুরকিঞ্জি ফাইবার এগুলি হিজের বান্ডিল থেকে মানে পুরকিঞ্জের বান্ডিল থেকে নিলয়ের পেশিতে সংকেত ছড়িয়ে দেয়। নিলয়ের পেশিতে সংকেত ছড়ায়। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস? সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস নির্গত হয়? তো এখানে অপশান আছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন আর মিথেন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবভিয়াসলি অক্সিজেন। আমরা জানি গাছ সালোক সংশ্লেষের সময় অক্সিজেন ছাড়ে, যার জন্য আমরা মানুষ বা প্রাণী যারা আছে তারা সেই অক্সিজেন গ্রহণ করি। আর সার সময় কী ব্যবহৃত হয় না? কার্বন ডাইঅক্সাইডকে টেনে নেয় তারা, মানে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে। এটা আমরা সবাই জানি। পরের প্রশ্ন, দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই? পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন এ ক্যারুলাস লিনিয়াস, আর.এইচ. হোয়াইটেকার, আর আর্নস্ট হেকেল, আর ডি কার্ল উইজে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, আর.এইচ. হোয়াইটেকার। তাহলে কী করেছিল? পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, এটা যেন মনে থাকে। আর যে ক্যারুলাস লিনিয়াস, ইনি যেন দ্বিপদ নামকরণ।
আর আর্নস্ট হ্যাকেল ইনি কী করেছিলেন না, ইনি ছিলেন একজন প্রথম কথা তিনি ওই প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এইসব শ্রেণীবিন্যাস প্রস্তাব করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, তিনটি রাজ্যের ইনি তিনটি রাজ্য মানে যে এটা তিনটি এখানে বলেছে পঞ্চরাজ্যে না তিনটি রাজ্যের মানে এটা শ্রেণীবিন্যাস প্রস্তাব করে কী কী না, এখানে ছিল হ্যাঁ প্ল্যান্টি, অ্যানিমেলিয়া আর প্রোটিস্টা। আর কার্লস ওউস তিনি কোষের আণবিক গঠনের উপর ভিত্তি করে জীবজগৎকে তিনটি ডোমেন বা ব্যাকটেরিয়া, আর্কিয়া ও ইউক্যারিয়াতে ভাগ করেছিলেন। কী হলো ব্যাকটেরিয়া, আর্কিয়া ও ইউক্যারিয়াতে ইনি ভাগ করেন কার্লস। পরের প্রশ্ন, নিচের কোনটি ফুলের প্রজনন অংশ বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেল রিপ্রোডাক্টিভ পার্টস অফ ফ্লাওয়ার? নিচের কোনটি ফুলের পুরুষ প্রজনন অংশ? এ স্টিগমা, বি ওভারি, স্ট্যামেন আর ডি হচ্ছে পেটাল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে স্ট্যামেন, সি। এটাকে কি বলা হয় বাংলায়? পুংকেশর। পুংকেশর। আর যে স্টিগমা এটাকে কি বলা হয়? গর্ভমুণ্ড, যেটা গর্ভমুণ্ড। এটি ফুলের স্ত্রী প্রজনন অংশ বা গর্ভকেশরের শীর্ষস্থান, হ্যাঁ, যা পরাগরেণু গ্রহণ করে এটা। আর ওভারি বা ডিম্বাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়। আর পেটালটা কি? দল বা পাপড়ি, এটি ফুলের রঙিন অংশ, এটা হচ্ছে পাপড়ি বা দল। পরের প্রশ্ন, এডস ইজ কজড বাই হুইচ ভাইরাস? কোন ভাইরাসের কারণে এডস হয়? এ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বি হেপাটাইটিস বি ভাইরাস, সি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি, আর ডি হচ্ছে ভ্যারিসেলা জস্টার ভাইরাস। তখন সঠিক উত্তর হয়ে যাবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি ভাইরাসের জন্য কি হয় না এডস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য কি হয়? ইনফ্লুয়েঞ্জা রোগ হয়, এটার জন্য ইনফ্লুয়েঞ্জা রোগ। হেপাটাইটিস বির জন্য কি হয়? হেপাটাইটিস বি ভাইরাসের জন্য একটা যকৃত গুরুতর মানে রোগ, এটা হচ্ছে হেপাটাইটিস বি রোগীর নাম, হেপাটাইটিস নাম রোগটার। আর এই যে ভ্যারিসেলা জস্টার ভাইরাস এটার জন্য কি হয় না, ভাইরাসের শিশুদের মধ্যে চিকেন পক্স, শিশুদের মধ্যে চিকেন পক্স, আর প্রাপ্তবয়স্কদের মধ্যে সিঙ্গলস রোগের কারণ, সিঙ্গলস। পরের প্রশ্ন, দ্য ফেনোমেনন অফ ক্রসিং ওভার অকার্স ডিউরিং হুইচ ফেজ অফ মেয়োসিস? ক্রসিং ওভার ঘটনাটি মিওসিসের কোন দশায় ঘটে? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর প্রোফেজ 2। দেখেন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম যেটা আছে প্রোফেজ 1। হ্যাঁ, প্রোফেজ 1 এটা হচ্ছে সঠিক উত্তর। আর এই মেটাফেজ 1-এ কী হয়? এর সাথে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত হয়। আর অ্যানাফেজ 1 যেটা, এই দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি পৃথক হয়, হোমোলোগাস ক্রোমোজোমগুলি পৃথক হয় এই অ্যানাফেজ 1-এ। আর প্রোফেজ 2-তে কী হয়? প্রোফেজ 1-এর পর প্রোফেজ 2 যেটা এখানে হয় এটা মিওসিস, এটা এর মিওসিসের প্রথম দশা, যা মাইটোসিস প্রোফেজ মানে এটা মিওসিস 2 এর প্রথম দশা মাইটোসিস প্রোফেজের অনুরূপ। এখানে ক্রসিং ওভার মানে হয় না, এটাতে প্রোফেজ 2-এ কোনো ক্রসিং ওভার ঘটে না। পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট হরমোন ইজ রেসপন্সিবল ফর রাইপেনিং অফ ফ্রুটস বা রিপেনিং অফ ফ্রুটস? ফল পাকানোর জন্য কোন উদ্ভিদ হরমোন দায়ী? এ অক্সিন, বি গিবারেলিন, আর সি সাইটোকাইনিন আর ডি ইথাইলিন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি ইথিলিন, ইথাইলিন। এটা ফল পাকানোর জন্য এই হরমোনটা মানে কাজে লাগে বা দায়ী বলা হয় একে। আর এই যে অক্সিন এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, কি উদ্ভিদের বৃদ্ধি আর কি না এই যেটা ফটোট্রপিজম বা আলোর দিকে বৃদ্ধি এবং অগ্রস্ত প্রবণতা নিয়ন্ত্রণ করে এইসব এই অক্সিন। আর গিবারেলিনটা কী করে? এটি গাছের দৈর্ঘ্য বৃদ্ধি, গাছের দৈর্ঘ্য বৃদ্ধি, হ্যাঁ। তারপরে বীজের অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে, আর ফলের বৃদ্ধিতেও সাহায্য করে। ফলের সাইটোকাইনিন কি? এটি কোষ বিভাজনকে উদ্দীপিত করে, কোষ
বিভাজনকে উদ্দীপিত করে। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার অ্যান্ড হাঙ্গার? মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে? এ সেরিব্রাম, বি সেরিবেলাম, সি হাইপোথ্যালামাস, আর ডি মেডুলা অবলঙ্গাটা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস তাহলে কী করে? মানব মস্তিষ্কের যে শরীরে যে তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে, এটা কোথায় আছে না মানব মস্তিষ্কের একটি অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এই অংশটাই শরীরের তাপমাত্রা আর ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তাহলে সেরিব্রাম কী করে? এই সেরিব্রাম কী বলা হয় না গুরু মস্তিষ্ক। প্রথম কথা গুরু মস্তিষ্ক, এটি মস্তিষ্কের প্রথম এটি বুদ্ধি, চিন্তা, স্মৃতি কী করে? এটা বুদ্ধি, তারপর হচ্ছে তোমার চিন্তা, স্মৃতি এইসব নিয়ন্ত্রণ করে, বা চেতনা কেন্দ্র সব। আর সেরিব্রাম বা লঘু মস্তিষ্ক, এটাকে কী বলা হয়? লঘু মস্তিষ্ক। এখানে কি হয় না, এখানে তোমাদের যে দেহের ভারসাম্য রক্ষা, মেন হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা, আর এর সাথে কি হয় না ঐচ্ছিক পেশির কার্যকলাপ সমন্বয় করে। আর হাইপোথ্যালামাস তো বললাম, এটা শরীরের তাপমাত্রা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আর এই যে মেডুলা অবলঙ্গাটা, এটা পশ্চাৎ মস্তিষ্ক অংশ, এটা হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এইসব, রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস। পরের প্রশ্ন, অ্যান অর্গানিজম দ্যাট ক্যান মেক ইটস ওন ফুড ইজ কল্ড এ, মানে যে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাকে বলে হেটারোট্রফ, অটোট্রফ, আর স্যাপ্রোট্রফ, আর প্যারাসাইট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি অটোট্রফ। এই অটো মানে হচ্ছে অটোমেটিক, তাহলে কি নিজে তৈরি খাদ্য অটোমেটিক নিজে করে, তাই এটা অটোট্রফ বা স্বভোজী। অটোট্রফ কী বলা হয়? স্বভোজী। তাহলে এই স্বভোজী কী করে? এরা পরিবেশ থেকে সরল অজৈব পদার্থ যেমন CO2 ও জল ব্যবহার করে সারা সংশ্লেষ বা রাসায়ন সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেমন সমস্ত সবুজ উদ্ভিদ। এর উদাহরণ হচ্ছে সমস্ত সবুজ উদ্ভিদ। সমস্ত সবুজ উদ্ভিদ। আর এই হেটারোট্রফ বা এটাকে বলা হয় পরভোজী। এরা খাদ্যের জন্য মানে অন্য জীবের উপর নির্ভরশীল, যেমন প্রাণী, ছত্রাক, প্রাণীরা কী হয় অন্য জীবের উপর নির্ভরশীল, খাবে নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। আর স্যাপ্রোট্রফ বা মৃতজীবী, এরা কী করে না মৃত পচা জৈব বস্তু থেকে পুষ্টি অর্জন করে, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, আর প্যারাসাইট এরা হচ্ছে পরজীবী। এরা অন্য সজীব পোষকের দেহে বাস করে এবং তার থেকে পুষ্টি অর্জন করে, যার ফলে পোষকের ক্ষতি হয়, যেমন কৃমি, উকুন, এগুলো হচ্ছে এই প্যারাসাইট। পরের প্রশ্ন, দ্য বাইনোমিয়াল নমেনকালচার সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন চার্লস ডারউইন, গ্রেগর মেন্ডেল, সি রবার্ট হুক, আর ডি ক্যারোলাস লিনিয়াস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি ক্যারোলাস লিনিয়াস। আমরা এর আগেই বলেছি যে চার্লস ডারউইন তিনি হচ্ছে বিবর্তনবাদের জনক, ইনি কিসের বিবর্তনবাদের। গ্রেগর মেন্ডেল কিসের না তিনি হচ্ছে বংশগতির সূত্রাবলী, কিসের বংশগতিবলী। আর এই রবার্ট হুক তিনি কিসের না রবার্ট হুক তিনি প্রথম কোষ আবিষ্কার করেন। কী করেছিলেন? কোষ আবিষ্কার। এটা তো আশা করছি সবাই মানে মাথাতে রাখবে, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। আর ক্যারোলাস লিনিয়াস তো দ্বিপদ নামকরণ, এটা তো দেখলে। পরের প্রশ্ন, আর নেই এখানে, 30টা এখানে শেষ হয়েছে, আবার 31 থেকে শুরু হচ্ছে। 31 নম্বর প্রশ্ন এবার, মানে বলো না 30টা প্রশ্ন তোমাদের মানে নাম্বারিং নেই, এটা 31 নম্বর। তারপর মানে 30টা রয়েছে নাম্বারিং ছাড়া যে 30টা। তারপরে দ্য এনজাইম রেনিন ইজ সিক্রেটেড বাই, রেনিন উৎসেচকটি খরিত হয় এই স্টমাক বা পাকস্থলী থেকে, বি লিভার, সি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, আর ডি কিডনি বা বৃক্ক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি কিডনি বা বৃক্ক থেকে। এই দ্য এনজাইম রেনিনটা খরিত হয় থেকে বৃক্ক থেকে। এই বৃক্কের
জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে রেনিন, কোথা থেকে? জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে রেনিন নামক একটি হরমোন খরিত হয়, যেটা কী করে? রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে। এই যে এটা রেনিন কিসে সাহায্য করে? রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ডাইরেক্টলি মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করে না, তবে সাহায্য করে। আর যে স্টমাক পাকস্থল থেকে রেনিন নামক একটি উৎসেচক শিশুদের ক্ষেত্রে খরিত হয়। শিশুদের ক্ষেত্রে এই স্টমাক থেকেও মানে রেনিন নামক মানে কী বলবো, একটা এনজাইম খরিত হয়, যেটা কী করে না দুধের প্রোটিন মানে কেসিনকে জমাট বাঁধতে সাহায্য করে। দুধের প্রোটিন কেসিনকে সাহায্য করে, কিন্তু প্রশ্নোক্ত রেনিন এটি একটি হরমোন। আর লিভার, যকৃৎ, এই লিভার হচ্ছে যকৃৎ পিত্তরস ক্ষরণ করে, মানে যকৃৎ কী করে? পিত্তরস ক্ষরণ করে যকৃৎ। আর অগ্ন্যাশয় কী ক্ষরণ করে? বা প্যানক্রিয়াস, অগ্ন্যাশয় যেমন বিভিন্ন পাচক, যেমন ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এবং হরমোন ইনসুলিন, গ্লুকাগন, অনেক কিছু খরিত হয় এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে। পরের প্রশ্ন, দ্য ফ্লুইড মোজাইক মডেল এক্সপ্লেন্স দ্য স্ট্রাকচার অফ দ্য ফ্লুইড মোজাইক মডেল, যা গঠন ব্যাখ্যা করো। এ সেল ওয়াল, বি প্লাজমা মেমব্রেন, সি নিউক্লিয়াস, আর ডি রাইবোজোম। এখানে একটু দেখবে তোমাদের এটা একটু অপশানটা একটু ভেতর উপরে উঠে গিয়েছে, সরি তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখেন সঠিক উত্তরটি হয়ে যাবে বি প্লাজমা মেমব্রেন। বি প্লাজমা কার উত্তর না, ফ্লুইড মোজাইক মডেল যার গঠন ব্যাখ্যা করেন সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস ইজ নট এ পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টিনাইন? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? এ ডিওডেনাম, বি জেজুনাম, সি ইলিয়াম, আর ডি ক্যাসিয়াম বা সিকাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি সিকাম, বা যেটাকে ক্যাকাম বলে কেউ, এটা হচ্ছে সিকাম। এটা হচ্ছে কোনো ক্ষুদ্রান্তের অংশ নয়, বাকি তিনটে কিন্তু ক্ষুদ্রান্তের অংশ। পরের প্রশ্ন, দ্য ওপেনিং অফ দ্য লিফ সারফেস ফর গ্যাস এক্সচেঞ্জ ইজ কল, বা গ্যাসীয় বিনিময়ের জন্য পাতার পৃষ্ঠে থাকা ছিদ্রকে বলা হয়। পাতার পৃষ্ঠে যে ছিদ্র থাকে, যে গ্যাসের বিনিময়, সেটাকে বলা হয় এই স্টোমা বা পত্ররন্ধ্র, বা হাইডাথোড বা জলরন্ধ্র, সি ল্যান্টিসেল, বা আর ডি কিউটিকল। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ স্টোমা বা পত্ররন্ধ্র। তাহলে পাতার যে উপরে যে ছিদ্র থাকে সেটাকে বলা হয় পত্ররন্ধ্র। আর কী আছে হাইডাথোড বা জলরন্ধ্র। এই জলরন্ধ্রটা কি না, এটা হচ্ছে পাতার কিনারে অবস্থিত ছিদ্র, পাতার কিনারায়, যার মাধ্যমে গাটেশন প্রক্রিয়ায় তরল জলবিন্দু নির্গত হয়। কী হয়? তরল জলবিন্দু নির্গত হয় জলরন্ধ্রের মাধ্যমে। আর এই যে ল্যান্টিসেলের মাধ্যমে কী হয়? এটি কাণ্ড বা মূলের ত্বকে থাকা ছিদ্র। কোথায় থাকে এটা? কাণ্ড বা ত্বকের ছিদ্র, এই ছিদ্রটা। আর এই যে কিউটিকল পাতার বহিত্বকের উপর থাকা মোমের একটি স্তর। এটা হচ্ছে পাতার কোথায় থাকে? বহিত্বকে। বহিত্বকে একটা মোমের একটা স্তর, যেটার কাজ হচ্ছে তোমার জলীয় বাষ্পের অপচয় রোধ করা। এই কিউটির কাছে জলীয় বাষ্প অপচয় রোধ করা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ ফাঙ্গি কল? ছত্রাক নিয়ে অধ্যয়নকে কী বলা হয়? ফাইকোলজি, মাইকোলজি, ভায়োলজি, আর ব্যাকটেরিওলজি। সঠিক উত্তর হচ্ছে বি মাইকোলজি। ভাইরাস নিয়ে হলে ভায়োলজি, ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিওলজি, আর এখানে যেহেতু মাইকোলজি বলছে তাহলে এটা হয়ে যাবে কি ছত্রাক বা ফাঙ্গি নিয়ে এসেছে ফাইকোলজি। আর এই যে কী আছে মাইকোলজি। আর ফাইকোলজিটা কি না, এটা হচ্ছে তোমার শৈবাল নিয়ে বা অ্যালগি। অ্যালগি নিয়ে অধ্যয়ন করলে ফাইকোলজি। মাইকোলজি নিয়ে কি? ছত্রাক, ফাঙ্গি, এটা মনে থাকে। ভায়োলজি ভাইরাস, ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যাস্টিজিয়াল অর্গ্যান ইন হিউম্যান? মানে নিচের কোনটি মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ? এটা হচ্ছে প্যানক্রিয়াস, অগ্ন্যাশয়তে কাজ করে, স্প্লিন, প্লিহা, আর ভার্মিফর্ম বা অ্যাপেন্ডিক্স, আর টাং। তাই সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। আমরা জানি অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে একটা নিষ্ক্রিয় অঙ্গ, যেটা এখন কাজ করে না, আগে করতো, সক্রিয়তা ছিল আগে, যখন মানুষ মানে আদিমকালে আর কি সব গাছপাতা এসব খেয়ে থাকতো আর কি। পরের প্রশ্ন, দ্য ইউনিভার্সাল এনার্জি কারেন্সি অফ দ্য সেল ইজ, দ্য কোষের সার্বজনীন শক্তি মুদ্রা, গ্লুকোজ, এটিপি, আর NADPH। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এটিপি। এটা কী বলা হয়? ইউনিভার্সাল এনার্জি কারেন্সি, কোষের সার্বজনীন শক্তি মুদ্রা, এটিপি। এর প্রোনাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে এটা
হ্যাঁ, এটা কি না, এটা হচ্ছে একটা এটিপির পূর্ববর্তী অবস্থা, মানে এটিপির আগের দশা হচ্ছে এডিপি। আর গ্লুকোজ তো শক্তির উৎস, যা কোষীয় শ্বসনের মাধ্যমে ভেঙে শক্তি নির্গত হয়। আর এনএডিপিএইচ এটা একটি জৈব বিজারিত কোএনজাইম, যা মূলত বিভিন্ন জৈব সংশ্লেষ প্রক্রিয়ায়, যেমন সালোক সংশ্লেষের বিজারক হিসেবে কাজ করে। কী করে? সালোক সংশ্লেষের বিজারক হিসেবে কাজ করে। এটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। পরের প্রশ্ন 38 নম্বর, ইন হুইচ ফাইলাম আর জয়েন্টেড অ্যাপেন্ডিজেস এ ক্যারেক্টারিস্টিক ফিচার। কোন পর্বে সন্ধিল উপাঙ্গ একটি বৈশিষ্ট্য? সন্ধিল উপাঙ্গ একটি বৈশিষ্ট্য কোন পর্বে? দেন সঠিক উত্তর হয়েছে এখানে অপশন আছে অ্যানিলিডা, আর মলিউসা বা মোলাস্কা, আর আর্থ্রোপোডা আছে একাইনোডার্মাটা বা তাহলে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সি, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এটা কি জেনে নেবে? এটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এদের প্রধান বৈশিষ্ট্য হলো কাইটিন নির্মিত বহিকঙ্কাল এবং সন্ধিল উপাঙ্গ, যেমন মশা, প্রজাপতি বা কাঁকড়া এইসব। আর এই যে একাইনোডার্মাটা লাস্টেরটা ডি, এটা কি না এই পর্বের প্রাণীদের ত্বক কণ্টকময় এবং এদের জলসংবহনতন্ত্র থাকে, যেমন তারা মাছ, ক্ষুদ্র কাদের থাকে এটা তারা মাছ বা স্টারফিশ যেটা বলি আমরা, হ্যাঁ তারা মাছ। তারপরে তোমার ওই কী যেন সমুদ্র শশা, এই যে আর্থ্রোপোডা বললাম, প্রজাপতি, কাঁকড়া, মশা প্রজাপতি, কাঁকড়া। আর এই যে মোলাস্কা এটা কি না, এটা থাকে, এটা এই পর প্রাণীদের দেহ নরম এবং আর অখণ্ডযুক্ত, যা সাধারণত একটি খোলক দ্বারা আবৃত থাকে, যেমন শামুক আছে, যেমন হচ্ছে শামুক দিয়ে আবৃত, মানে শামুক এই যে খোলক দিয়ে মানে আবৃত থাকে, যেমন হচ্ছে শামুক। আর অ্যানিলিডা এই প্রাণীদের দেহ আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত, কেঁচো, জো, মানে গোল গোল খণ্ড দিয়ে গঠিত আর কি, কেঁচো এইসব। পরের প্রশ্ন, দ্য পিগমেন্ট দ্যাট গিভস রেড কালার টু ব্লাড ইজ। রক্তকে লাল বর্ণ প্রদানকারী রক্তটি হলো মেলানিন, ক্লোরোফিল, হিমোগ্লোবিন আর হিমোসায়ানিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়, তো এটাই হবে উত্তর। আর মেলানিন কি, এটা ত্বকে থাকে, ত্বক চুলে, এটা হচ্ছে মানে চোখের রঙ নির্ধারণকারী রঞ্জক মেলানিন। আর ক্লোরোফিল এটা হচ্ছে উদ্ভিদের এবং শৈবালের সবুজ রঞ্জক। এটা কী রঞ্জক? সবুজ, উদ্ভিদ এবং শৈবালের এটা, হ্যাঁ, যেটা শ্বাস সংশ্লেষেও সাহায্য করে ক্লোরোফিল। আর যেটা হিমোসায়ানিন এটা কিনা, এটা কিছুটা মানে কিছু অম্লধর্মী, মানে যেমন চিংড়ি, শামুক, এদের রক্তে থাকা তামা ঘটিত শ্বাসরঞ্জক। কি তামা ঘটিত শ্বাস রঞ্জক। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ জিমনোস্পার্ম, বা নিচের কোন ব্যক্তবীজি উদ্ভিদের উদাহরণ? নিচের কোনটি ব্যক্তবীজি? জিমনোস্পার্ম বা জিমনোস্পার্ম হবে, জিমনোস্পার্ম বা নিচের কোনটি ব্যক্তবীজি উদ্ভিদের উদাহরণ? ম্যাঙ্গো, ফার্ন, পাইন আর মস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাইন। তাহলে পাইন কিসের উদাহরণ? ব্যক্তবীজি। আর মস কিসের উদাহরণ? এটা যে ব্রায়োফাইটা বা মস বর্গীয় উদ্ভিদ, এটা হচ্ছে অপুষ্পক এবং সংবহন কলাবিহীন। আর এই যে বললাম পাইনটা, তো এটা। আর ম্যাঙ্গো এটা হচ্ছে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ। কি উদ্ভিদ? অ্যাঞ্জিওস্পার্ম, হ্যাঁ, বা গুপ্ত বীজি। আর ফার্ন এটা হচ্ছে টেরিডোফাইডা। পরের প্রশ্ন, দ্য প্রসেস বাই হুইচ অ্যান অর্গানিজম ডেভেলপস ফ্রম অ্যান আনফার্টিলাইজড এগ ইজ কল্ড। যে প্রক্রিয়ায় একটি জীব অনিষিক্ত ডিম্বাণু থেকে বিকাশ লাভ করে তাকে বলে পার্থেনোজেনেসিস, হচ্ছে অ্যাপোমিক্সিস, পিডোজেনেসিস আর পলিমব্রায়োনি। আমারও উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে, পলিমব্রায়োনি কিছু কিছু জিনিস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পার্থোজেনেসিস, এ। তাহলে যে পার্থোজেনেসিস প্রক্রিয়া কী হয়? এটা জীব অনিশ্চিত ডিম্বাণু থেকে বিকাশ লাভ করে। পরের প্রশ্ন 42 নম্বর, দ্য ল অফ ডমিনেন্স ওয়াজ প্রপোজ বাই। প্রকটতা সূত্র প্রস্তাব করেন ডারউইন, ল্যামার্ক, ম্যান্ডেল আর মর্গ্যান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, ম্যান্ডেল। তাহলে ম্যান্ডেল কী দিয়েছিল? প্রকটতা সূত্র বা ল অফ ডমিনেন্স। ডারউইন কী দিয়েছিল?
না তিনি প্রাকৃতিক নির্বাচন এবং বিবর্তন তত্ত্ব, আগেই আমরা আলোচনা করেছি প্রাকৃতিক নির্বাচন এবং বিবর্তন তত্ত্বের প্রস্তাবক ছিল কে? ডারউইন। ল্যামার্ক কী ছিল? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ল্যামার্ক দিয়েছিল। আর মর্গ্যান কী দিয়েছিল? থমাস মর্গ্যান, এর নাম ছিল পুরো নাম থমাস মর্গ্যান। জিন তত্ত্ব ও লিঙ্কেজ আবিষ্কারের জন্য পরিচিত, পরিচিত জিন তত্ত্ব ও লিঙ্কেজ, মেনলি জিন তত্ত্ব। পরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ এ ওয়াটার বর্ন ডিজিজ? নিচের কোনটি একটি জলবাহিত রোগ? ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, টিটেনাস আর র্যাবিস। আমরা একটু আগেই বললাম যে একটা বলিনি আমরা একটা ম্যালেরিয়া বা কলেরা এইসব বলেছিলাম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি, টাইফয়েড। টাইফয়েড কী রোগ? তাহলে একটা জলবাহিত রোগ। টাইফয়েড এর হচ্ছে কি সালমোনেলা টাইফি নামে ব্যাকটেরিয়া সৃষ্ট জল ও খাদ্যবাহিত রোগ। কী নাম? সালমোনেলা টাইফি। এই যে ব্যাকটেরিয়া, মানে সেটা কার মাধ্যমে হয়? জল এবং খাদ্যের মাধ্যমে বাহিত হয় সেই ব্যাকটেরিয়াটা। আর এই যে টিটেনাসটি কি? এটি ক্লস্ট্রিডিয়াম টেটানি ব্যাকটেরিয়া স্পোর দ্বারা রোগ সৃষ্ট রোগ। কী নাম? ক্লস্ট্রিডিয়াম। আমরা লিখে নিই একবার, ক্লস্ট্রিডিয়াম টিটানি নামক ব্যাকটেরিয়া দ্বারা এই টিটেনাস রোগটা হয়, যেটা হচ্ছে সাধারণত ক্ষতস্থানের মাধ্যমে প্রবেশ করে। এটা হচ্ছে ক্ষতস্থানের মাধ্যমে জলে মানে শরীরে প্রবেশ করে। আর র্যাবিস এটা হচ্ছে তোমার জলাতঙ্ক রোগ। এই র্যাবিস ভাইরাস দ্বারা কী হয়? জলাতঙ্ক রোগ। র্যাবিস ভাইরাস দ্বারা হয়, এটাকে কী বলা হয়? জলাতঙ্কও বলা হয় র্যাবিসকে। যেমন কুকুর, বিড়াল এসব কামড়ালে এই র্যাবিস মানে র্যাবিস রোগ বা জলাতঙ্ক রোগটা হয়। আর ইনফ্লুয়েঞ্জা এটি একটি বায়ুবাহিত রোগ যা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। হাঁচি কাশি এর মাধ্যমে ছড়ায়, এটা বায়ু মাধ্যমে বাহিত হয়, তাই এটা বায়ুবাহিত। পরের প্রশ্ন, দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন অফ ফটোসিনথেসিস আর অলসো নোন এজ। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষণ বিক্রিয়াগুলি যা নামে পরিচিত। ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, কেলভিন চক্র আর ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সি, কেলভিন চক্র বা কেলভিন সাইকেল। এটি সবাত শ্বসনের একটি পর্যায়, এটা হচ্ছে কেলভিন সাইকেলটা। আর তোমার যে ক্রেবস চক্র, এটা হচ্ছে ক্রেবস চক্রটা হচ্ছে সবাত চক্রের মানে সবাত শ্বসনের একটা পর্যায়। আর গ্লাইকোলাইসিসটা কী হয় না, এখানে শ্বসনের প্রথম পর্যায়ে এখানে গ্লুকোজ ভেঙে পাইরুবিক অ্যাসিডে পরিণত হয়। গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিড, আর কেলভিন চক্রতে কী হয় না, এর সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা, এটা বলা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা হচ্ছে এই কেলভিন চক্র, যা ক্লোরোপ্লাস্ট বা স্টোমায় ঘটে। আর যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন পরিবহন শৃঙ্খল, এটা হচ্ছে সবাত শ্বসনের শেষ পর্যায়ে যেখানে বিপুল পরিমাণে এটিপি তৈরি হয়। পরের প্রশ্ন, 45 নম্বর কোশ্চেন, হুইচ অফ দিস গ্ল্যান্ড ইজ বোথ অ্যান এন্ডোক্রাইন অ্যান্ড অ্যান এক্সোক্রাইন গ্ল্যান্ড? নিচের কোন গ্রন্থিটি একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা? মানে একটা গ্রন্থি যেটা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোই হতে পারে। তো এখানে অপশন আছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এখন সঠিক উত্তরটি হয়ে যাবে সি, প্যানক্রিয়াস, যেটা মানে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুটোই হতে পারে। তো প্যানক্রিয়াস এটা মিশ্রগ্রন্থি বলা হয়, যার জন্যই এই বহিঃক্ষরা অন্তঃক্ষরার জন্য। আর এটি বহিঃক্ষরা বা এক্সোক্রাইন অংশ হচ্ছে পাচক রস বা উৎসেচক ক্ষরণ করে। কী করে? উৎসেচক বা পাচক রস ক্ষরণ করে এবং যা নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে পৌঁছায়। অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন অংশ থেকে আইলেটস অফ ল্যাঙ্গারে যেমন বলা হয় যেটাকে, সেখান থেকে হরমোন যেমন ইনসুলিন, গ্লুকাগন, হরমোন, তার মধ্যে হচ্ছে ইনসুলিন, তারপরে গ্লুকাগন এইসব হরমোন ক্ষরণ করে তার যে মানে আইলেটস অফ ল্যাঙ্গারহেডস বা অন্তঃক্ষরা অংশ থেকে বা এন্ডোক্রাইন যেটাকে বলা হয়। পরের প্রশ্ন, দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ? মানবদেহের দীর্ঘতম হাড় হিউমেরাস, ফেমার, টিউবিয়া আর ফাইবুলা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফিমার। এই ফিমার হচ্ছে তাহলে মানবদেহের সবথেকে মানে বড় হাড় বা দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার। এটা হচ্ছে উরুর হাড় বা কোমর থেকে হাঁটু পর্যন্ত। এটি মানবদেহের সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে ভারী এবং সবচেয়ে শক্তিশালী হাড় হচ্ছে ফিমার। সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বড় বা বৃহত্তম এবং সবচেয়ে ভারীও। এটা কোথা থেকে আছে? এটা কোমর থেকে হাঁটু পর্যন্ত এই হাড়টা উরুর হাড় বলা হয় এটাকে, কোমর থেকে যে হাঁটু পর্যন্ত থাকে যেটা। আর হিউমেরাস এটা হচ্ছে ঊর্ধ্ববাহুর হাড়, কান থেকে কনুই পর্যন্ত। এটা হচ্ছে কান থেকে
থেকে কনুই, হ্যাঁ। আর টিবিয়াটি কি, এটা হচ্ছে নিম্নপদ, হাঁটুর নিচে থেকে, মানে দুটি হাড়ের মধ্যে একটি বড় এবং শক্তিশালী হাড়, হাঁটুর নিচে, এটা হচ্ছে হাঁটুর নিচে। আর ফাইবুলা বা ফিবুলা এটা হচ্ছে টিবিয়ার পাশে অবস্থিত, এটা হচ্ছে টিবিয়ার পাশেই থাকে এই ফাইবুলা বা নিম্নপদের পাতলা হাড় বলা হয়, এটা খুব পাতলা একটা হাড়। পরের প্রশ্ন, ইউট্রফিকেশন ইন এ লেগ ইজ কজড বাই, বা হ্রদে ইউট্রফিকেশন যা হয় যার কারণে, সেটা হচ্ছে অতিরিক্ত পুষ্টি বা অক্সিজেনের অভাব বা ভারী ধাতুর উপস্থিতি আর অ্যাসিড বৃষ্টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অতিরিক্ত পুষ্টির জন্য হয়, এক্সেস অফ নিউট্রিশন। কোথায় হয় এটা? হ্রদে হয়। কার জন্য হয়? অতিরিক্ত পুষ্টির জন্য। কী হয় না? ইউট্রফিকেশন। পরের প্রশ্ন 48, দ্য টেকনিক অফ পিসিআর বা পলিমারেজ চেন রিয়াকশন ইজ ইউজ ফর, পিসিআর বা পলিমারেজ চেন রিয়াকশন কৌশলী ব্যবহৃত হয়, কখন ব্যবহৃত হয়? না ডিএনএ সিকোয়েন্সিং, না তারপরে বি আছে ডিএনএ অ্যাম্পলিফিকেশন, আর ডিএনএ কাটিং, আর প্রোটিন সিনথেসিস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বি, ডিএনএ অ্যাম্পলিফিকেশন। তাহলে ডিএনএ অ্যাম্পলিফিকেশন সময় কী হয় না, ইউজড হয় পলিমারেজ চেন রিয়াকশন বা পিসিআর, এই কৌশলী মানে এই জিনিসটা কৌশলী ব্যবহৃত হয়, বা এই টেকনিকটা ইউজ পলিমারেজ চেন রিয়াকশন। আর যে ডিএনএ সিকোয়েন্সের জন্য কী হয়, মানে এটা ডিএনএতে নিউক্লিওটাইডের সঠিক ক্রম নির্ধারণ করার একটি কৌশল, ডিএনএতে নিউক্লিওটাইডের। আর ডিএনএ কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়। আর প্রোটিন সিনথেসিস বা প্রোটিন এটি কোষের রাইবোজোমে ঘটে যাওয়া একটা মানে স্বাভাবিক জৈব প্রক্রিয়া, যেখানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এটি কী হয়? এমআরএটেড টু প্রোটিন, সেটাকে বলা হয় প্রোটিন সিনথেসিস। পরের প্রশ্ন, দ্য এক্সচেঞ্জ অফ গ্যাস ইন দ্য লাংস অকার্স ইন দ্য, ফুসফুসে গ্যাসীয় বিনিময় ঘটে, এ ট্রাকিয়া, বি ব্রঙ্কাই, সি অ্যালভিওলাই, আর ডি ডায়াফ্রাম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে কী বলেছে? ট্রাকিয়া, ব্রঙ্কাই, অ্যালভিওলাই আর ডায়াফ্রাম। তো এখানে সঠিক উত্তর হবে অ্যালভিওলাই, সি। অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইটা কী হয়েছে? এটা হচ্ছে একটা বায়ুথলি বলা হয়। এগুলো হলো ফুসফুসের মধ্যে থাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বেলুনের মতো বায়ুথলি, যার মধ্যে পাতলা প্রাচীরের মাধ্যমে রক্ত এবং বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। আর ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটি পেশি যা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সাহায্য করে। এখানে গ্যাসীয় বিনিময় মানে হয় না এই ডায়াফ্রামে। আর তোমার ব্রঙ্কাই বা এটাকে বলা হয় কি, একটা ক্লোম শাখা। এর ট্রাকিয়ার দুটি ব্রঙ্কাই বিভক্ত হয়ে প্রতিটি ফুসফুসে প্রবেশ করে, এগুলি বায়ু পরিবহনেরই পথ। আর ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা হচ্ছে একটা শ্বাসনালী বলা হয় ট্রাকিয়াকেই বলা হয় শ্বাসনালী। এটি মানে একটি নল বা বাতাসকে ফুসফুসের ভিতরে বাইরে পরিবহন করে। এটি একটি নল, এটা একটি নল। প্রথম কথা, ট্রাকিয়া হচ্ছে একটা নল যা বাতাসকে ফুসফুসের ভিতরে ও বাইরে পরিবহন করে, ফুসফুসের বাইরে। এটা একটা নল, ট্রাকিয়া। পরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ এনজাইম, নিচের কোনটি উৎসেচকের একটি বৈশিষ্ট্য? দে আর কনজিউমড ইন দ্য রিয়াকশন, বা তারা বিক্রিয়ায় ব্যবহৃত হয়ে যায়, তারা অত্যন্ত নির্দিষ্ট, বা দে আর হাইলি স্পেসিফিক, বা তারা কার্বোহাইড্রেট, বা তারা বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতি কমিয়ে দেয়, দে স্লো ডাউন রিয়াকশন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি, দে আর হাইলি স্পেসিফিক, তারা অত্যন্ত নির্দিষ্ট। নিচের কোনটি উৎসেচকের একটি বৈশিষ্ট্য? তারা তারা অত্যন্ত নির্দিষ্ট, হাইলি স্পেসিফিক আর কি। এটা মানে প্রতিটি উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেট বা বিক্রিয়কের উপর কাজ করে, যেমন ল্যাকটোজ শুধুমাত্র ল্যাকটোজকে ভাঙে। এই বৈশিষ্ট্যকে তালাচাবি বা লক অ্যান্ড কি মডেল দ্বারা ব্যাখ্যা করা হয়। এটা এই যে মানে হাইলি স্পেসিফিক যে এটা বৈশিষ্ট্যকে। তোমাদের এখানে প্রথমে 30টা কোশ্চেন আমরা যেগুলো নাম্বারিং জন্য করানো হয়েছে, তারপর আরও 20টা করানো হলো, 50টা। আমরা নেক্সট ভিডিও দ্বারা 50টা বা 60টা কোশ্চেন নিয়ে আসবো, জাস্ট এর পরে হয়তো আজকেই নিয়ে আসতে পারি। তো তোমরা আশা করছি এতগুলো কোশ্চেনের মধ্যে কমন পাবে, এবং এই যে অপশনগুলো নিয়েও আলোচনা করা হয়েছে, তোমাদের আশা করি এর জন্য তোমাদের টপিকটাও ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষার আগে। চলো পড়তে থাকো। থ্যাংক ইউ।